দৌলতগঞ্জ নামের ছোট একটি গ্রামে প্রতি বছর শীত পড়ত, কিন্তু এবার শীত ছিল অন্য স্তরে। জানুয়ারি মাস সবে শুরু হয়েছিল আর মনে হচ্ছিল শীত তার চরম সীমায় পৌঁছে গেছে। গ্রামের ছোট ছোট ঘরের ছাদ সাদা বরফে ঢেকে যেত, গাছের পাতা কুকড়ে যেত, সূর্য এমন লাগত মেঘের মোটা আস্ত্রে হারিয়ে যেত। ঠান্ডার আবহাওয়া ধনীদের জন্য আরামদায়ক হলে গরিবদের জন্য এটি যেন বিপদের পাহাড়। রফিক তার স্ত্রী সালমাকে বলল যে ঠান্ডা খুব বেড়েছে, ঘর থেকে বের হওয়া মুশকিল। ঠান্ডা খুব বেড়েছে, ঘর থেকে বের হওয়া মুশকিল। মনে হচ্ছে এবার ঠান্ডা খুব বেড়েছে। সত্যি এমন ঠান্ডা এর আগে কখনো দেখিনি। বাহিরে যেতে তো মনে চায় না। সালমাও জানায় যে ঠান্ডা বাতাস শরীর ভেদ করে বেরিয়ে যায়। এত ঠান্ডায় কিভাবে কাজে যাবেন? ঠান্ডা থাকলেও বা কি করার আছে, বাহিরে তো যেতেই হবে, কারণ রতনলাল কাজ সময় মতো যায়। কাজে তো যেতেই হবে, কারণ রতনলাল সময় মতো কাজ চায়। আচ্ছা সালমা, আমি কাজে যাই, না হয় মালিক আবার রাগ করবে। রফিক এক চায়ের দোকানে চা বানানোর কাজ করত। সেখানে সে অনেক অল্প টাকা পেত এবং তার পরিবার কোনো রকম চলত। দৌলতগঞ্জ গ্রামে প্রতি বছর ঠান্ডা পড়ত, কিন্তু এবার ঠান্ডা বেশি ভয়ানক ছিল। অন্য সময় গ্রামের মানুষ ঠান্ডাকে হাসি খুশি মেনে নিত, কিন্তু এবার ঠান্ডা সকলকেই সমস্যায় ফেলে দেয়। ঠান্ডা বাতাসের সাথে সাথে আকাশে ঘন মেঘ জমে থাকত, তাই দিনভর ঠান্ডা লেগেই থাকত। গ্রামের মানুষ যেখানে বসে পুরো দিন গল্প করত, সেখানে এখন ফাঁকা পড়ে থাকে। ঠান্ডায় সকলকে ঘরে বন্দি করে দেয়। রনির বাবা আজ ঘরে অল্প কিছু আটা ছিল, 2টি রুটি বানানো গেছে। একটি আপনি দিনে খেয়ে নিয়েন, বাকিটা বাচ্চাদের আধা আধা করে দিয়ে দিব। না সালমা, আজকাল তো আমার দিনে খেতে পাই না। দিনে তো আমি চা খেয়েই কাটিয়ে দিব। আজ মালিক বেতন দিবেন, আসার সময় আমি আটা নিয়ে আসব। তুমি 2টো রুটি বাচ্চাদের দিয়ে দিও। সালমা জানত যে শুধু 1 কাপ চা দিয়ে পেট ভরবে না, কিন্তু তারা পরিস্থিতির কাছে অসহায় ছিল। রফিক বাহিরে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, কিন্তু বাহিরে অনেক ঠান্ডা পড়ছিল। আকাশ থেকে বরফের বড় বড় টুকরো পড়ছিল। রফিকের কাছে একটিও গরম কাপড় ছিল না। সে পরেছিল লুঙ্গি ও পাঞ্জাবি। ঠান্ডায় কাঁপতে লাগল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে রফিক মালিকের দোকানে সকাল 6টার মধ্যেই পৌঁছে যায়। চলে আসছিস তুই? চল তাড়াতাড়ি সকল কিছু ধুয়ে দে, আদা দিয়ে চা বানা, এখন সকল খদ্দের চলে আসবে। জি মালিক, আমি সকল প্লেট ধুয়ে দিচ্ছি। বরফের মতো ঠান্ডা পানিতে প্লেট ধোয়া রফিকের জন্য অনেক কঠিন হতো, কিন্তু বলে না যে গরিবই সকল কিছু করিয়ে নেয়। প্লেট ধুয়ে সকলের জন্য চা বানায় এবং সকলকে চা দিয়ে। চুলা জ্বালানোর পর ঠান্ডা থেকে কিছুটা মাফ পায়। রফিকের অনেক মন চায় 1 কাপ চা খাওয়ার জন্য। সকলকে চা দেওয়ার পর রফিক মালিককে 1 কাপ চা দিয়ে নিজেও 1 কাপ চা নেয় এবং খেতে থাকে। মালিক রফিকের হাতে চা দেখতে পেয়ে অনেক রাগান্বিত হয়ে রফিকের কাছে যায়। এ কি রফিক, তোকে কি এখানে চা খাওয়ার জন্য রাখা হয়েছে, নাকি চা বানানোর জন্য রাখা হয়েছে? মালিক, অনেক ঠান্ডা লাগতেছিল, তাই 1 কাপ চা খেয়েছি। মালিক, আগে থেকে এমন ভুল আর হবে না, দয়া করে মাফ করে দিন। মালিক রফিকের আধা বেতন কেটে নেই। বেচারা রফিক বেতন কেটে নেওয়ায় অনেক দুঃখ পায়। রফিক বুঝতে পারেনি যে 1 কাপ চায়ের জন্য তার বেতন কেটে নিবে। মালিক রফিককে কাজ থেকে বের করে দেয়। রফিককে কাজ থেকে বের করে দেওয়ায় মনে কষ্ট নিয়ে বেতনের থেকে কিছু টাকা বাঁচিয়ে বাড়ির জন্য আটা নিয়ে বাড়ি চলে আসে। এবার তো আপনি আগের থেকে অনেক কম আটা এনেছেন, কি হয়েছে জি? রফিক সালমাকে সকল কথা বলে। হে প্রভু, তুমি শীত কেনই বা দিলা আমাদের মত গরিবদের জন্য? তোমারও আমাদের সাথে মজা করতে ভালো লাগে, তাই না? তুমি চিন্তা করো না সালমা, একদিন সব ঠিক হয়ে যাবে। এই নাও কিছু টাকা আমি বাঁচিয়ে এনেছি, এই টাকা দিয়ে বাচ্চাদের জন্য গরম কাপড় কিনে দিও।
ই তো ঠিক, কিন্তু আপনার কি ঠান্ডা লাগে না? প্রতিদিন আপনি পাতলা কাপড় পরে কাজে যান। আপনার গরম কাপড়ের বেশি দরকার, না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। বাচ্চাদের তো পুরাতন কাপড় আছে, এই টাকা দিয়ে আপনার জন্য সোয়েটার কিনে নিন। আমি তো অনেক সময় চুলার কাছে থাকি, তাই আমার ঠান্ডা কম লাগে। রফিক বাজার যেয়ে ওই টাকা দিয়ে সোয়েটার কিনে আনে। সালমা যখন খাবার বানায়, বাচ্চারা ঠান্ডা থেকে বাঁচার জন্য চুলার কাছে বসে থাকে। আগুনের তাপ নিত বাচ্চারা শীতে থেকে বাঁচার জন্য। সালমা, আমি বাহিরে যাচ্ছি, দেখি কোনো কাজ পাই কিনা। বসে থাকলে কোনো কিছু হবে না, এবার বেতনও কম পাইছি। আচ্ছা ঠিক আছে, যান। রাত হওয়ার আগে বাড়ি চলে আইসেন। রাতে অনেক ঠান্ডা পড়ে, সাবধানে যাবেন। রফিক বাহিরে বের হয়ে যায়। বাহিরের আবহাওয়া ছিল অনেক ঠান্ডা, ঠান্ডা বাতাস বইছিল। রফিক কাজের উদ্দেশ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রওনা হয়। ভাই, আপনার কাছে কি আমাকে দেওয়ার মতো কাজ আছে? ঠান্ডায় আমার দোকানে বিক্রি নেই, আমি তোমাকে কি কাজ দিব? আমার কাছে কোনো কাজ নেই ভাইয়া। রফিক একে একে সকল দোকানির কাছে কাজের জন্য যায়, কিন্তু রফিককে কেউ কাজ দেয় না, কারণ ঠান্ডায় তাদের কাছে তেমন কাজ ছিল না। তখনই একজন বুড়ি মা এসে বলেন, বাবা, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমার বেগগুলো একটু আমার বাড়ি পৌঁছে দিবে। এই বেগগুলো নিয়ে আমি যেতে পারছি না। রফিক কোনো কথা না বলে বুড়িমার সাথে চলে যায়, কারণ রফিকেরও কাজের খুবই প্রয়োজন ছিল, তাই সে বুড়িমার সাহায্য করে। এ নাও বুড়িমা, চলে আসছি তোমার বাড়ি। বুড়িমা, তুমি এখানে একলা থাকো? তোমার সাথে কেউ থাকে না? হে বাবা, আমি এখানে একলাই থাকি, আমার সাথে কেউ থাকে না। আমার পরিবারে আর কেউ নেই, শুধু আমার রাধা আছে। ঠান্ডা বেশি পড়ছে, তাই আমি জঙ্গলে গেছি লাকড়ি আনতে। আসতে আসতে দেরি হয়ে গেছে। বুড়িমা বলে, তুমি রাধাকে নিয়ে যাও, এত ঠান্ডায় রাধার যত্ন নিতে পারি না, তুমি রাধার যত্ন করো, তোমাকে রাধা অনেক অনেক দুধ দিবে। বুড়িমার কথা শেষ হওয়ায় রফিক রাধাকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সালমা যখন রফিককে বাড়িতে গরু নিয়ে আসতে দেখেন, সালমা অবাক হয়ে যায়। তখন সালমা বলেন, এটা কার গরু নিয়ে আসছেন? রফিক তখন সকল ঘটনা সালমাকে বলেন। বুড়িমা গরুটি দিয়ে বলেন, এটার যেন অনেক যত্ন নেই। এখন থেকে রাধার অনেক যত্ন করব, একদম আমাদের বাচ্চাদের মতো করে। যাই রাধার জন্য জঙ্গল থেকে ঘাস নিয়ে আসি। রাতে যদি রাধার খিদে লাগে, তো আমার দেওয়ার মতো কিছু থাকবে না। জি হ্যাঁ, আপনি রাধার জন্য খাওয়ার কিছু নিয়ে আসেন। রফিক জঙ্গলের দিকে চলে যায় এবং রাধার জন্য অনেক ঘাস নিয়ে আসে। রাধাকে ঘাস খাওয়ায়। রাধা ঘাস খেয়ে অনেক অনেক দুধ দেয়। এত দুধ দেখে রফিক আর সালমা অনেক খুশি হয়। দেখো সালমা, রাধা অনেক বেশি দুধ দিয়েছে। এত দুধ তো খেতেই পারবো না, দেন আমি এই দুধ দিয়ে কিছু চা বানাই, আমরা সকলে মিলে দুধ চা খাবো। আজ আমরা সকলে গরম দুধ খেয়ে ঘুমিয়ে যাব, কারণ আমাদের কাছে খাওয়ার জন্য রেশন নেই। এভাবেই রফিকের পরিবারের সকলে দুধ খেয়ে পেট ভরে যায় এবং রাতে ঘুমিয়ে পড়ে। জি, আমি ভাবছিলাম আমাদের কাছে অনেক বেশি দুধ আছে, কেননা এই দুধ দিয়ে চায়ের দোকান দেন। এখন শীতের সময়ে তো আপনার চা অনেক ভালো বিক্রি হবে। হ্যাঁ, আমিও এটাই ভাবতেছিলাম, কিন্তু একটি স্টোর লাগাতে তো অনেক খরচ, অনেক জিনিসপত্র কিনতে হবে, অনেক টাকার প্রয়োজন। জি, আপনি মহাজন কালামুদ্দিনের কাছ থেকে কিছু টাকা ধার নেন। যখনই আমাদের কাজ চলতে শুরু করবে, তখনই টাকা দিয়ে দিবেন। এই কথাটা তোমার সত্যি একদম। হ্যাঁ, তবে মহাজন কালামুদ্দিনের কাছে যেই দেখি মহাজন কি বলেন।
মহাজন, আমার কিছু টাকা প্রয়োজন চা স্টল খোলার জন্য। যখনই আমার দোকান চলতে শুরু করবে তখনই আপনার টাকা পরিশোধ করে দিব। আপনি যদি টাকাটা দিতেন আমার খুবই উপকার হতো। ঠিক আছে রফিক, আমি তোমাকে টাকা দিব, কিন্তু আমার টাকা সময় মতো দিয়ে দিতে হবে। জি মহাজন, আমি আপনার সব টাকা সময় মতো পরিশোধ করে দিব। মহাজন রফিককে দোকানের জন্য টাকা দেয়। টাকা নিয়ে রফিক চায়ের স্টল দিয়ে। চায়ের গন্ধে আশেপাশের লোকজন রফিকের দোকানে ভিড় করে। রফিকের ব্যবসা খুবই ভালোভাবে চলতে শুরু করে। রফিকের চা খাওয়ার জন্য অনেক জায়গা থেকে প্রতিদিন মানুষ রফিকের দোকানে আসত। এমনকি রতনলালের অনেক খদ্দেরও রফিকের দোকানে চা খাওয়ার জন্য আসত। রফিকের চায়ের সুনাম দিনকে দিন চারদিকে ছড়িয়ে পড়ে, আর ওইদিকে রতনলালের চায়ের ব্যবসা কমে যায়। রতনলালের ব্যবসা কমে যাওয়ায় রতনলালা রফিকের উপর অনেক ক্ষেপে যায় এবং স্থানীয় কিছু গুন্ডাকে ভাড়া করে রফিকের দোকান বন্ধ করানোর জন্য। সব গুন্ডারা রতনলালের কাছ থেকে টাকা নেই রফিকের স্টল সরানোর জন্য। দল বল নিয়ে রফিকের কাছে যায় এবং রফিককে হুমকি দেয়। এখানে স্টল কাকে বলে দিয়েছিস? স্টলের জন্য টাকা দে। ভাই, আজকে তো টাকা নেই আমার কাছে। স্টল যদি বন্ধ করে দেন তাহলে কি করে চলবো? আমার কাছে দোকান ভাড়ায় নেওয়ার জন্য ও টাকা নেই। দয়া করে আমার স্টল বন্ধ করবেন না। প্রতিদিনের মতো রফিক আগের মতোই স্টল খোলে, খদ্দেরও দোকানে আসে, রফিকের চাও ভালোই বিক্রি হয়। রতনলাল যখন শুনতে পায় যে রফিক এখনও স্টল বন্ধ করেনি, রতনলাল অনেক রাগান্বিত হয় এবং গুন্ডাদের বলে, তোদের কিসের জন্য এতগুলো টাকা দিলাম? রতনলালের দোকান এখনো বন্ধ কেন হয়নি? আরে ভাই, আমরা কালকে তো রফিককে অনেক হুমকি দিয়েছি। মনে হয় আমাদের হুমকি তার উপর কোনো প্রভাব পড়েনি। ঠিক আছে ভাই, আপনি দেখেন শুধু কিভাবে তার স্টল বন্ধ করব। হে উপরওয়ালা, আপনি আমার স্টলকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করুন। গুন্ডারা চলে আসে এসে রফিককে বলে, তুই এখনও স্টল বন্ধ করিসনি? তখন রফিক চা বানাচ্ছিল। চায়ের গন্ধে চারদিকে অনেক সুবাস চড়ায়। তখন গুন্ডারা বলেন, আমাদের সকলের জন্য চা দেয়। গুন্ডারা চা খেয়ে রফিকের প্রশংসা করে। রফিককে বলে, রতনলাল তোমার দোকান এখান থেকে সারাতে পারবে না। গুন্ডারা রতনলালের কাছে যায় এবং রতনলালকে মারধর করে। রতনলাল ভয়ে আর রফিকের সাথে লাগে না। রফিক এভাবেই চায়ের ব্যবসা চালিয়ে যায় এবং সুখে শান্তিতে দিন পার করতে থাকে।